দেশের বিভিন্ন শোরুম ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাঙচুরের ঘটনায় 2টি মামলা, 4 জেলায় গ্রেফতার 49, শুধু খুলনাতেই 31 জন। প্রবাসীদের ভোটদানের আওতায় আনতে কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। নানা দেশে চলমান পদ্ধতি বিবেচনাধীন, জানালেন সিইসি। We are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. Whatever option we follow, it will not be probably advisable to go in the full-scale implementation of the whole process. গ্রিসে চলছে বহুজাতিক সামরিক মহড়া। 14টি দেশের বিমান বাহিনী অংশ নিয়েছে 5 দিনের অনুশীলনে। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ছোয়া খন্দকার। এতক্ষণ শিরোনামগুলো শুনছিলেন। সারা দেশে বাটা শোরুম, কেএফসি সহ বিভিন্ন প্রতিষ্ঠানে লুটপাট ও ভাঙচুরের ঘটনায় 49 জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিভিন্ন শহরে গাজার প্রতি সহমর্মিতা জানিয়ে প্রতিবাদ সমাবেশ চলাকালে হয় লুটপাট ও ভাঙচুরের ঘটনা, যার অন্যতম খুলনা, সিলেট, চট্টগ্রাম ও গাজীপুর। এ ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে 2টি মামলা দায়ের করেছে। হামলা ও ভাঙচুরের এসব ঘটনা জননিরাপত্তা এবং আইনের শাসনের ওপর সরাসরি আঘাত, জানিয়েছে পুলিশ। বিক্ষোভ চলাকালে ধারণকৃত ভিডিও ফুটেজ খতিয়ে দেখে দোষীদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে পুলিশ। শান্তি ও স্থিতিশীলতা বিনষ্টেই এই অপচেষ্টা। অপরাধীদের আইনের আওতায় আনতে সবার সহযোগিতা চেয়েছে পুলিশ। বহুল সমালোচিত ব্যারিস্টার ও আন্তর্জাতিক ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর তুরিন আফরোজকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দিবাগত রাত 10টা নাগাদ রাজধানীর উত্তরা বাসা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানিয়েছে, বৈষম্য বিরোধী আন্দোলনে উত্তরায় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থী হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। সোমবার রাত 10টা রাজধানীর উত্তরার 3 নম্বর সেক্টরের 11 নম্বর রোডের বাসায় অভিযান চালায় পুলিশ। গ্রেফতার করে ব্যারিস্টার তুরিন আফরোজকে। পরে রাত 12টা নাগাদ তাকে উত্তরা পশ্চিম থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানায়, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে উত্তরা পশ্চিম থানায় বৈষম্য বিরোধী আন্দোলনে আব্দুল জব্বার নামক শিক্ষার্থীর হত্যা চেষ্টা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা, সেই মামলায় উনি এফআইআর নামীয় আসামি, 30 নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তুরিনের কাছে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোন জব্দ করা হয়। অভিযোগ, এগুলোর মাধ্যমে তিনি সরকার বিরোধী কাজ করছিলেন। কোনো অবৈধ অস্ত্র বা অন্য কোনো কিছু আমরা পাইনি। আমরা একটা তার ব্যবহৃত মোবাইল এবং একটা ল্যাপটপ পেয়েছি, ওটা আমরা এনেছি, জব্দ করেছি আমরা। ব্যারিস্টার তুরিন আফরোজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর ছিলেন। আজ তাকে আদালতে পাঠানো হবে, জানিয়েছে পুলিশ। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। প্রবাসীদের ভোটিংয়ের আওতায় আনতে কার্যকরী উপায় খুঁজছে নির্বাচন কমিশন। এ ব্যাপারে যথাযথ পদ্ধতি বাছাইয়ে বিভিন্ন দেশে চলমান ব্যবস্থা বিবেচনা রাখা হয়েছে। সকালে নির্বাচন কমিশন প্রশিক্ষণ ভবনে এক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী বক্তব্যে এসব কথা জানান প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। এই কর্মশালার মাধ্যমে প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতির ভালো সমাধান মিলবে বলেও আশা প্রকাশ করেন সিইসি। বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অংশ নিচ্ছেন দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালায়। This workshop contribution, and I hope we are also committed to the nation that we will definitely start somewhere in the next upcoming election. But I believe that probably we cannot go for wholesale implementation of this scheme. Whatever option we follow,
whatever option we follow, it will not be probably advisable to go in the full-scale implementation of the whole process. বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনের দ্বিতীয় দিনে নারায়ণগঞ্জের ২৫০০-এর বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শন করছেন ৩৬ জন বিনিয়োগকারী। এদের মধ্যে চীনের ১০ জন, জাপানের ৩ জন, সৌদি আরবের ৩ জন, আরব আমিরাতের ৩ জন, যুক্তরাষ্ট্রের ৮ জন, ভারতের ১ জন এবং প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ৮ জন। এ সময় ইকোনমিক জোনের বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়। শুরুতেই ইপিজেডে সুইডিশ কোম্পানি নিলর্ন বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল কাইয়ুম এবং বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনের ব্যবস্থাপনা পরিচালক তারো কাওয়াশির মধ্যে সমঝোতার স্মারক সই হয়। এর আওতায় ১০,০০০ স্কয়ার মিটারের একটি প্লট নেবে নিলর্ন। আয়োজকরা জানান, এর মাধ্যমে সুইডিশ এই কোম্পানির বিনিয়োগের সূচনা হয়েছে। দিনভর বিশেষ অর্থনৈতিক অঞ্চলটি ঘুরে দেখবেন বিনিয়োগকারীরা। এ বিষয়ে আরও জানাবেন আমার সহকর্মী তানভীর মৌসুম আমার সঙ্গে যুক্ত হয়েছেন। তানভীর, ইপিজেড পরিদর্শনের সময় কোন বিষয়গুলো দেখছেন বিদেশি বিনিয়োগকারীরা এবং কি বলছেন ইপিজেড কর্তৃপক্ষ, জানাবেন। ছোঁয়া এই ২৫০০ ইকোনমিক জোনে আসার পর থেকেই আসলে বিনিয়োগকারীদের মধ্যে আমরা যে উৎসাহ দেখেছি এবং তাদের যে আসলে জানার যে আগ্রহ, সে আগ্রহটি ছিল আসলে দেখার মতো। তারা আসলে এখানে অনেক কিছুই ঘুরে ঘুরে দেখছেন, আজকে সারাদিন ধরেই তারা দেখবেন। এছাড়া তারা এখানে বিভিন্ন জিনিসই তারা দেখছেন এবং একজন বিদেশি বিনিয়োগকারী হিসেবে তাদের যে সকল জিজ্ঞাসাগুলো থাকে যে আসলে এখানে বিনিয়োগের অনুকূল পরিবেশ কতটুকু এবং এখানে অন্যান্য আন্তর্জাতিক কোম্পানি যেগুলো রয়েছে সেগুলোর আসলে কেমন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, কিভাবে তারা পরিচালনা করতে পারছে সেই বিষয়গুলো কিন্তু এখানে প্রাধান্য পায়। এছাড়াও প্রাধান্য পেয়েছে এবং অনেকে জিজ্ঞাসা করেছে যে এখানে অনেক ধরনের আন্তর্জাতিক কোম্পানি, তাদের কিন্তু এখানে তাদের নিজস্ব কলকারখানা রয়েছে এবং তাদের এখানে নিজস্ব সেট আপ রয়েছে, সেখানে তারা তাদের উৎপাদনগুলো করছে এবং এই জন্য এখন এই মুহূর্তে যে সকল বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু এখানে যে প্রোডাকশন ফ্লোরগুলো রয়েছে সেগুলো ঘুরে ঘুরে দেখছেন এবং সেখানেও কিন্তু তারা আসলে দেখবেন এবং তারা মূল্যায়ন করবেন যে আসলে এই যে এই ইকোনমিক জোনটি আসলে কতটুকু কর্মক্ষম, কতটুকু আসলে কর্মদক্ষতার সাথে এখানে আসলে তাদের যে ব্যবসা এবং তাদের যে বিনিয়োগ, আসলে সেই বিনিয়োগ আসলে কতটুকু অনুকূল, সে বিষয়গুলো তারা দেখবেন। এবং এখানে এখন আমরা যে কনফারেন্স রুমটিতে আছি সেখানে কিছুক্ষণ আগেই একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়েছে, যেখানে যে সকল বিদেশি বিনিয়োগকারীরা রয়েছেন তারা কিন্তু এই যে বেজা কর্তৃপক্ষ, যে বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি, তাদের সাথে কিন্তু তারা বেশ কিছু প্রশ্নোত্তরে তারা কথা বলেছেন এবং সেখান থেকেও কিন্তু আসলে তারা অনেক ধরনের সন্তোষজনক উত্তর পেয়েছেন। তবে শুধু প্রশ্নোত্তরে এই বিষয়টি সীমাবদ্ধ থাকছে না, এছাড়াও হচ্ছে যে পুরো অর্থনৈতিক অঞ্চলটি, সেই অর্থনৈতিক অঞ্চলটি কিন্তু ঘুরে দেখে তারা কিন্তু আসলে নিজ চোখে দেখে তারা বিনিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ছোঁয়া। জি, ধন্যবাদ তানভীর যোগ দেওয়ার জন্য। তিলে তিলে নিঃশেষ হচ্ছে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস থেকে গোটা দক্ষিণ পশ্চিমাঞ্চলকে আগলে রাখা বিশ্ব ঐতিহ্য সুন্দরবন। গত ২৩ বছরে ৩০টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি গঠিত হয়, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। ফলে একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে বছরের পর বছর। অগ্নিকাণ্ড ঠেকাতে বনের মধ্যে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধ সহ কঠোর আইন প্রয়োগের দাবি বন গবেষক, পরিবেশবাদী ও আইনজ্ঞদের। সুন্দরবন শুধু ছবি দেখে যার সৌন্দর্যের প্রকাশ বলা যায় অসম্ভব। প্রায় ১০,০০০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে সবুজ গালিচা। শুধু সৌন্দর্যই নয়, প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশের দক্ষিণ উপকূলকে রক্ষা করছে বিশ্বের সবচেয়ে বড় এই শ্বাসমূলীয় বন। অথচ বনের উপর অত্যাচার চলে বছর জুড়ে। প্রাকৃতিক নয়, মানুষের তৈরি দুর্যোগই সুন্দরবনকে ফেলেছে ভয়াবহ হুমকির মুখে। ২০০২ সালে প্রথম সুন্দরবনে মানবসৃষ্ট দাবানলের প্রমাণ মেলে। এরপরই গেল ২ যুগের বেশি সময়ে পুড়েছে ম্যানগ্রোভের শতাধিক একর বনভূমি। এখন এইটা তো একটা ষড়যন্ত্র জিনিস, এখন কেউ হতে পারে এরকমের আগুন, তাছাড়া আগুন আসবে কোথা থেকে? প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয়। কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি বিধায় কিন্তু এই বারবার আগুন লাগছে বলে মনে করি। গত ২৩ বছরে ৩০টি অগ্নিকাণ্ড দেখেছে সুন্দরবনের পূর্ব বন বিভাগ। প্রতিবারই আগুন লাগলে তদন্ত কমিটি হয়, আসে সুপারিশও, তবে সেগুলো খুব একটা আলোর মুখ দেখে না। ফলে ঘটনার পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। স্থানীয়রা বলছেন, অসাধু মাছ ব্যবসায়ী মৌয়ালদের অসাবধানতা সহ আরও কিছু কারণে বারবার ঘটে অগ্নিকাণ্ড। 3 অফিসে হয়তো
কিছু টাকা দেয় বা যারা চুরি করে ধরে, যে বিলে যারা আগুন লাগাইছে এরা চুরি করে মাছ ধরে। রাজনৈতিক নেতা তারপর বন বিভাগকে মনে করেন টাকা পয়সা দিয়ে তারপর হওয়া লাগে। যাদের টাকা আছে তারা ধরতে পারে, যাদের টাকা নাই তারা ধরতে পারে না। এই যখন অবস্থা, তখন বন বিভাগের ভূমিকা কি? অনেকগুলো বিষয়কে সামনে নিয়ে আমরা তদন্ত কমিটি এগিয়ে যাচ্ছে। সুপারিশের ভিত্তিতে আমরা কিছু কাজও করেছি। আমরা ইতিমধ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাথে চুক্তি করেছি, MOU করেছি। অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি ঠেকাতে চোরা শিকারী সহ মানুষের অবাধ যাতায়াত বন্ধ ও শুষ্ক মৌসুমে কঠোর নজরদারির দাবি সংশ্লিষ্টদের। এই ধরনের কর্মকর্তা যারা যুক্ত আছে এর সঙ্গে তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। গতানুগতিক তদন্ত করে শুধুমাত্র দায় সারলাম তাহলে কিন্তু এটা হবে না। বন বিভাগের কর্মকর্তারাই মামলা করছে, তারাই ইনভেস্টিগেশন করছে, যার ফলে দেখা যাচ্ছে যে একটা ভেস্টেড গ্রুপ যারা কাজ করছে এই সমস্ত দুর্বৃত্তায়নের জন্য তাদের ইন্টারেস্ট এখানে রক্ষা হচ্ছে, বনের স্বার্থ বা দেশের স্বার্থ কিন্তু এখানে রক্ষা হচ্ছে না। বনের ৬,৫১৭ বর্গ কিলোমিটার অর্থাৎ প্রায় ৬৬% বাংলাদেশের মানচিত্রের অংশ, বাকি ৩৪% পড়েছে ভারতে। জারিন অর্নি, যমুনা নিউজ। লক্ষ্মীপুরে প্রতিপক্ষের হামলায় একজন প্রতিবন্ধী নিহত এবং আরও ৫ জন আহত হয়েছেন। পুলিশ জানায় সোমবার রাত 10:30 নাগাদ কমলনগর উপজেলার তোরাবগঞ্জে হয় এই ঘটনা। নিহত প্রতিবন্ধীর নাম নুরুল আমিন। স্থানীয়রা জানায় প্রতিবেশী সেলিম উদ্দিনের সাথে আর্থিক দ্বন্দ্ব ছিল নুরুলের। সোমবার বাড়ির সামনে চায়ের দোকানের দিকে যাচ্ছিলেন নুরুল। এ সময় সেলিমের নেতৃত্বে 8 থেকে 10 জনের একটি দল তার উপর হামলা চালায়। নুরুলের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে নুরুল আমিন সহ 6 জন আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে কমলনগর উপজেলা হাসপাতালে নেয়, পরে সদর হাসপাতালে নিলে চিকিৎসক নুরুল আমিনকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রধান অভিযুক্ত সেলিম উদ্দিনকে আটক করেছে পুলিশ। মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গাজায় অব্যাহত ইসরায়েলি তাণ্ডব। গেল 24 ঘন্টায় নেতানিয়াহু বাহিনীর হামলায় প্রাণ গেছে আরও 60 ফিলিস্তিনের। মঙ্গলবার গাজা সিটিতে ইসরায়েলি বিমান হামলায় নতুনভাবে 5 জন প্রাণ হারান। যুদ্ধবিরতি চুক্তির তোয়াক্কা না করে উপত্যকায় চালানো হচ্ছে নির্বিচার বোমাবর্ষণ। গাজার বিভিন্ন স্থানে ফাইটার জেট সহ মোতায়েন করা হয়েছে ভারী যুদ্ধযান। এর আগে দের আল বালা, খান ইউনিস সহ গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় IDF। প্রাণ হারায় কমপক্ষে 12 ফিলিস্তিনি। গেল মাসে ইসরায়েলের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর থেকে গাজায় বাস্তুচ্যুতের সংখ্যা 4 লাখের কাছাকাছি। 1.5 বছর ধরে চলমান আগ্রাসনে মৃত্যু হয়েছে 1.5 লক্ষের বেশি মানুষের। হামাসের হাতে বন্দি জিম্মিদের ফিরিয়ে আনার দাবিতে আবারও ব্যাপক বিক্ষোভ হয়েছে ইসরায়েলে। সোমবার গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির দাবিতে রাজধানী তেল আবিবের কেন্দ্রে জড়ো হয় হাজারো ইসরায়েলি। নেতানিয়াহু বিরোধী স্লোগানে মুখরিত হয় সড়ক। বিক্ষোভকারীদের অভিযোগ, হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্ত করার ইচ্ছা নেই নেতানিয়াহু বা ডোনাল্ড ট্রাম্পের। তাই দুই নেতার সাক্ষাতের ফলাফল নিয়েও আশাবাদী নন তারা। দাবি, নিজের দুর্নীতি ও অপকর্মের দায় এড়াতে বারবার মার্কিন প্রেসিডেন্টের কাছে ধর্ণা দিচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। গাজায় এখনও 59 ইসরায়েলি হামাসের কাছে বন্দী। এদের মধ্যে অনেকে মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। জন্ম, বেড়ে ওঠা, সংস্কার সব পাকিস্তানে, কিন্তু ইসলামাবাদ ঘোষণা করেছে ছাড়তে হবে এদেশ। এমন পরিস্থিতির শিকার হচ্ছেন হাজার হাজার আফগান শরণার্থী। বৈধ কাগজপত্র না থাকায় তাদের পাকিস্তান ছাড়া নির্দেশ দেয় দেশটির সরকার। সময় বেঁধে দেওয়া হয় 10 এপ্রিল পর্যন্ত, কিন্তু সে সময় ফুরানোর আগেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। জন্মভূমির সংজ্ঞা কি? এক জীবনে মানুষের কতবার জন্মভূমি পাল্টায়? পাক আফগান সীমান্তের এই দৃশ্য দেখলে এসব প্রশ্নের উত্তর পাওয়া যেন খুবই কঠিন। যে দেশে জন্ম, বেড়ে ওঠা, সংসার, হঠাৎ ঘোষণা এলো ছাড়তে হবে সেই ভূমি। বলা হলো সেই দেশের নাগরিক তারা নন। এমনটাই ঘটছে হাজার হাজার আফগান শরণার্থীর জীবনে। 1979 সালে সোভিয়েত যুদ্ধের সময় বহু আফগান শরণার্থী আশ্রয় নেন পাকিস্তানে। দেশটির সীমান্ত এলাকায় গড়ে ওঠে বিভিন্ন শরণার্থী শিবির। সেখানে জন্ম হয় বহু আফগান শিশুর। শৈশব কৈশোর পার করে পরিণত বয়সে পৌঁছেছেন তারা। তবে পাকিস্তানে জন্ম হলেও এসব আফগানকে শরণার্থী হিসেবেই দেখছে ইসলামাবাদ। সম্প্রতি নেওয়া হয় তাদেরকে আফগানিস্তানে ফেরত পাঠানোর উদ্যোগ।
মনে প্রাণে একজন পাকিস্তানি আমি আফগানিস্তানে যেতে চাই না। সেখানে গিয়ে আমি কি করব? আমার ঘর আছে এখানে। পাকিস্তানি ভাইদের সাথে অনেক খুশি আমি। তারা আমার সাথে ভালো ব্যবহার করে। আফগানিস্তানে আমরা ভালো থাকবো না, দয়া করে এখানে থাকতে দিন আমাদের। ওখানে গেলে তারা আমাদের আফগান বলে মেনে নেবে না, বলবে পাকিস্তানি এসেছে। গেল 3 বছর ধরে অবনতি হয়েছে পাক আফগান কূটনৈতিক সম্পর্কের। 2023 সাল থেকেই জোর করে নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে আফগানদের। সম্প্রতি বৈধ কাগজপত্রহীন আফগান শরণার্থীদের 10 এপ্রিলের মধ্যে পাকিস্তান ছাড়ার সময়সীমা বেঁধে দেয় দেশটির সরকার, কিন্তু সে সময় শেষ হওয়ার আগেই শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। বহুদিন ধরেই শারীরিক নির্যাতন ও হুমকির শিকার হয়ে আসছে এই আফগানরা। রাতের আধারে গ্রেফতার করা হয় অনেককে, বের করে দেওয়া হয় ঘর থেকে, চালানো হয় লুটপাট। রাতে আমাদের ঘরে অভিযান চালায় পাকিস্তানি পুলিশ। আমার 2 ছেলে এখনো কারাগারে, এর সপক্ষে প্রমাণ আছে আমার কাছে। 30-35 বছর ধরে পাকিস্তানে থেকেছি আমরা। স্ত্রী কন্যাদের নিয়ে আমাকে দেশ ছাড়তে বাধ্য করেছে তারা। আমার 2 ছেলেকে এখনো বন্দী করে রেখেছে। বিভিন্ন সংস্থার জরিপ বলছে বর্তমানে পাকিস্তানে প্রায় 30 লাখ আফগানের বসবাস। শরণার্থী, রাজনৈতিক আশ্রয় সহ বিভিন্ন মর্যাদা নিয়ে বসবাস করছেন তারা। রেজবানা সাইমা, যমুনা নিউজ। বহুজাতিক সামরিক মহড়া শুরু হয়েছে গ্রিসে। 14টি দেশের বিমান বাহিনী অংশ নিয়েছে 5 দিন ব্যাপী এই অনুশীলনে। সোমবার দেশটির পশ্চিমাঞ্চলে আন্দ্রাভিদা বিমান ঘাঁটিতে অনুষ্ঠিত হয় এনিক্স 2025-এর প্রথম দিনের ড্রিল। আয়োজনের উদ্যোক্তা গ্রিসের হেলেনিক এয়ার ফোর্স। ফ্রান্স, ইতালি, স্পেন সহ অংশগ্রহণকারী বেশিরভাগ দেশ ইউরোপের। পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও কাতার। পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি ও যৌথ অভিযানের সক্ষমতা যাচাইয়ের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে মহড়াটি, যা চলবে আগামী 11 এপ্রিল পর্যন্ত। আকাশপথে অভিযানের বিভিন্ন কৌশল রপ্তে প্রশিক্ষণ দেওয়া হয় বিমান বাহিনীর সদস্যদের।